প্রিয় দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল SM এক্সক্লুসিভে। তোমরা যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে হাজির হয়েছি ইতিহাসের প্রথম অধ্যায় অতীতকে স্মরণ, অর্থাৎ রিমেম্বারিং দ্য পাস্ট। এটার থেকে প্রথমে যে তোমাদের রয়েছে জনশ্রুতি, সেটাই আজকে তোমাদের সামনে আলোচনা করব। তাই বেশি দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। তোমাদের প্রথম অধ্যায় অতীতকে স্মরণ, অর্থাৎ রিমেম্বারিং দ্য পাস্ট। এখানে তোমাদের প্রথমেই রয়েছে জনশ্রুতি। জনশ্রুতি প্রথমে কাকে বলে, জনশ্রুতি কাকে বলে জানার আগে প্রথমে তোমাদের জানতে হবে ইতিহাস কাকে বলে। ইতিহাস কাকে বলে, ইতিহাস কাকে বলে? এখানে ইতিহাসের সংজ্ঞা হলো এমন এক বিষয়, অর্থাৎ ইতিহাস হলো এমন এক বিষয় যার সন তারিখ থাকে। যেমন ধরো 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, তাহলে এখানে সন এবং তারিখ দুটোই আছে। 1947 সাল 15ই আগস্ট, এখানে দুটোই আছে। কিন্তু জনশ্রুতির ক্ষেত্রে কোনো ঘটনার সন তারিখ থাকে না, তাকে জনশ্রুতি বলা হয়। অর্থাৎ জনশ্রুতি, জন অর্থে জনগণ এবং শ্রুতি অর্থে কথা বা কাহিনী, অর্থাৎ জনগণের কাহিনী, অর্থাৎ মানুষের মুখে মুখে প্রচলিত কাহিনী হচ্ছে জনশ্রুতি। এই জনশ্রুতি প্রথমে লিখিত সংকলন করেন গ্রিম ভ্রাতৃদ্বয়, অর্থাৎ জেকব গ্রিম এবং উইলহেম গ্রিম। এই গ্রিম ভ্রাতৃদ্বয় এরা দুজন জার্মানির বাসিন্দা। এরা 1812 খ্রিস্টাব্দে প্রথমে সংকলন করেন এবং এর বাস্তব রূপ দেন বাংলাতে উইলিয়াম কেরি তার ইতিহাসমালা গ্রন্থে। তিনি 36টি ভাষা জানতেন, অর্থাৎ উইলিয়াম কেরি 36টি ভাষা জানতেন। এখানে বলে রাখি মিথ কথার অর্থ হলো ঐতিহ্য, গল্প কথা। এখানে তোমরা মনে রাখবে জনশ্রুতির মোট দুটি ধারা, মানুষের দেখা ঘটনার বিবরণ এবং অদেখা, অর্থাৎ মানুষ যেগুলো দেখে না, দেখতে পায় না, মানুষের মনের কল্পনা, দেখা যায় না, সেগুলোর একটি বিবরণ। অর্থাৎ এই মানুষের দেখা বিবরণ হচ্ছে স্মৃতিকথা কিংবা বিভিন্ন গল্প কাহিনী। আর যদি বলা হয় মানুষের না দেখা কাহিনী, অর্থাৎ কল্পিত কাহিনী। যেমন পৃথিবী সৃষ্টির পর থেকেই সমগ্র ভারত একটি কচ্ছপের ওপর আছে, সেই কচ্ছপটি নড়ে চড়ে বসলে পৃথিবীতে ভূমিকম্প হয়। এটি একটি কাল্পনিক কাহিনী, অর্থাৎ মানুষ এখনো পর্যন্ত এটি দেখেনি, কিন্তু এর বাস্তব রূপ হিসেবে আমরা পড়ে আসছি। তারপরেই দেখো এই জনশ্রুতির প্রকারভেদ। জনশ্রুতিকে মোট 5টি ভাগে ভাগ করা যায়: পৌরাণিক মিথ বা অতিকথা বা গল্প কাহিনী, কিংবদন্তি বা বীরগাথা বা লেজেন্ড। 3 নম্বর হচ্ছে লোককথা বা মৌখিক ঐতিহ্য এবং স্মৃতিকথা এবং মৌখিক ঐতিহ্য। এই পৌরাণিক কাহিনী বা মিথ এটি দেবদেবীকে নিয়ে, এবং এই যে কিংবদন্তি বা লেজেন্ড বা বীরগাথা এটি চরিত্রকে নিয়ে। লোককথা বা লৌকিক ঐতিহ্য এবং স্মৃতিকথা হচ্ছে অতীতকে নিয়ে, অর্থাৎ বিভিন্ন ধরনের অতীতের ঘটনাগুলিকে নিয়েই স্মৃতিকথা। তারপরে মৌখিক ঐতিহ্য। এবার চলে আসছি পৌরাণিক কাহিনীর সময়কাল। এটি প্রাগ ঐতিহাসিক যুগ। আমরা প্রাগ ঐতিহাসিক যুগ বলতে কি বুঝি? যে যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না বা যায়নি, তাকে বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগ। এর কি কি বিষয়ের উপর যোগসূত্র আছে দেখো। পৌরাণিক কাহিনীর সঙ্গে ঐশ্বরিক জগতের সঙ্গে সংযোগ, ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে যোগ এবং সমাজ সম্প্রদায়ের সঙ্গে পরিচয় দেয় এবং মানুষের সৃষ্টি ক্রিয়াকলাপ নয়। এটি সবসময় মাথায় রাখবে যে কিংবদন্তি মানুষের সৃষ্টি ক্রিয়াকলাপ নয়। তবে পৌরাণিক কাহিনীর কোনো প্রমাণ নেই, আর মানব সভ্যতা শুরু হওয়ার আগেকার ঘটনাবলী পৌরাণিক কাহিনীর মধ্যে পড়ে। ঠিক আছে, যেমন গ্রিস দেশের পৌরাণিক কাহিনী বিশ্ববিখ্যাত। এবার এই পৌরাণিক কাহিনী কোনগুলি? এখানে দেখো দেবদেবী, অর্থাৎ যে সমস্ত পুজো পার্বণ হয় সেগুলিকেই এখানে বলা হয়েছে দেবদেবী। যেমন মা দুর্গা, বাইবেল হচ্ছে খ্রিস্টান ধর্মের নোয়া, বিশ্বের রক্ষাকর্তা, অর্থাৎ পৃথিবীর রক্ষাকর্তা হচ্ছে নোহা। এই যে তোমাদের একটি উদাহরণ বললাম না, পৃথিবীর কচ্ছপের উপর বসে আছে তাই সে নড়লে ভূমিকম্প হয়, এটি একটি বাস্তব উদাহরণ নয় কিন্তু। এবার তোমাদের এখানে জানতে হবে পৌরাণিক কাহিনী বা মিথ বা অতিকথা বা গল্পকথা এটি কি, এর সংজ্ঞা কি। অতীত ঐতিহ্যপূর্ণ গল্প কাহিনীকে পৌরাণিক কাহিনী বলে। এটি যদি 1 নাম্বার পড়ে তাহলে এটা তোমরা লিখতেই পারো, কিন্তু তোমাদের যদি এখানে 2 নাম্বারে পড়ে তাহলে আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি আর বলছি না, অনেকটা টাইম লেগে যাবে, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবার চলে আসছি কিংবদন্তি। কিংবদন্তি হচ্ছে ব্যক্তি বা চরিত্র কেন্দ্রিক। এর কোনো নির্দিষ্ট চরিত্র সম্পর্কে এটি ধারণা দেয়। এটি প্রাগ ঐতিহাসিক যুগের ঘটনা নয় কিন্তু এটি। ঠিক আছে, তো কিংবদন্তি কাকে বলে? যেসব ঘটনার বিবরণ দেওয়া হয় সেগুলি চরিত্রের উপর অতীতে একসময় ঘটনা ঘটেছিল। অর্থাৎ কিংবদন্তিতে যেসব ঘটনা দেওয়া হয় সেগুলি অতীতে ঘটেছিল, এরকম একটি ধারণা রয়েছে। সেই জন্য অতীতে একসময় ঘটেছিল সেই চরিত্র বা সেই জীবন্ত যে চরিত্রগুলি যেগুলি লোকসমাজ বিশ্বাস করে নেয় সেগুলিকেই কিংবদন্তি বা বীরগাথা বলা হয়। অর্থাৎ
মানুষের কোনো চরিত্র যদি এখানে দেখানো হয়, অর্থাৎ অতীতে ঘটেছিল কিন্তু বর্তমানে সেটি বিশ্বাসযোগ্য, অর্থাৎ এখন বর্তমানে মানুষ বিশ্বাস করে নিয়েছে, সেটাকেই এখানে কিংবদন্তি বা বীরগাথা বলা হয়। ঠিক আছে, এটি প্রাগৈতিহাসিক যুগের ঘটনা নয়, কিন্তু এটি মানুষের সৃষ্ট ও সভ্যতার কথা নিয়ে আলোচিত হয়। এটি মানুষের মুখে মুখে প্রচলিত, অর্থাৎ কাগজে কলমে এর কোনো প্রমাণই নেই, কাগজে কলমে এর কোনো প্রমাণ নেই। এবার সবসময় একজন পুরুষ বীর দয়ালু, অর্থাৎ যিনি নায়ক হন, অর্থাৎ এখানে একজন পুরুষের কথাই এখানে দেখানো হয়, অর্থাৎ কিংবদন্তিতে সবসময় একজন বীর পুরুষ যিনি দয়ালু এবং ভদ্র হবেন, সেরকম একজন নায়ক হিসেবে তাকে দেখানো হয়। এটি একটি ব্যক্তিকেন্দ্রিক বর্ণনা, অর্থাৎ এখানে তো প্রথমেই দেখতে পাচ্ছি ব্যক্তি বা চরিত্রকে নিয়ে, সেই জন্য এটি একটি ব্যক্তিকেন্দ্রিক বর্ণনা। তারপর দেখো এটি কোনো ধর্মের নয়, সামাজিক ভিত্তি নির্ভর, অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট ধর্মকে বোঝায় না। ঠিক আছে, নির্দিষ্ট ধর্মকে বোঝায় না, সামাজিক ভিত্তি নির্ভর। তো কী বললাম মনে থাকবে, এটি কোনো ধর্মের নয়, এটি সামাজিক ভিত্তি নির্ভর। তারপরে যদি উদাহরণগুলো দেখি, দেখো রামচন্দ্র, রামায়ণের রামচন্দ্র, এটি চরিত্রকে বোঝায়। এখানে দেখো তিনি বীর দয়ালু, সব কিছু এখানে বোঝানো হয়েছে। দেখো তারপর শ্রীকৃষ্ণ একই। রবিনহুড, এখানে তোমাদের একটি শর্ট কোশ্চেন আসতে পারে, রবিনহুড কে ছিলেন, গরিবের দেবতা নামে কে পরিচিত, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, রবিনহুড গরিবকে রক্ষা করেছিলেন একটি বন্যার হাত থেকে, সেই জন্য তাকে গরিবের দেবতাও বলা হয়। এছাড়াও প্রমিউথিস, এটি গ্রিক লেখা। তারপরে দেখো গোপাল ভাঁড়া, যিনি এটি বাংলায়। তারপর দেখো হারকিউলিস, হারকিউলিস একটি ইংরেজি, অর্থাৎ এটি গ্রিক চরিত্র। তাহলে বোঝা গেল কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে। কিংবদন্তি বা বীরগাথা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। সবসময় এই যে কথাগুলো এইগুলো মনে রাখবে। ঠিক আছে, সবসময় মনে রাখবে এটি ভূত বা প্রেতের কাহিনী, সন্ন্যাসী ফকিরদের কাহিনী নিয়েও হয়, অনেক সময় প্রেম বিরহ নিয়ে হয়, এবং এটি ইতিহাস নির্ভর কাহিনী। এটা সবসময় মনে রাখবে, ইতিহাস নির্ভর, এবং এটি আধ্যাত্মিক কাহিনীও হয়ে থাকে। হারকিউলিস, এই যে একটি চরিত্র ছিল না হারকিউলিস, এই হারকিউলিস ছিলেন একজন উত্তর আফ্রিকার একজন শক্তিশালী যোদ্ধা এবং সুদক্ষ সেনাপতি। তার চরিত্রটাকে এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, প্রমিউথিস ছিলেন একজন গ্রিসের উল্লেখযোগ্য কিংবদন্তি চরিত্র। তারপর তোমরা জানো গোপাল ভাঁড় তো রয়েছেন, বাংলার জনপ্রিয়। এবার চলে আসছে লোককথা। লোককথা বা লৌকিক ঐতিহ্য। লৌকিক ঐতিহ্য বা লোককথা জীবন এবং কল্পনা এই দুটোকে নিয়েই তৈরি হয় লোককথা বা লৌকিক ঐতিহ্য। এই লৌকিক ঐতিহ্য বা লোককথা কি, কার্ল টমলিনসন এবং ক্যারল লিঞ্চ ব্রাউন এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্পকথা গড়ে উঠেছে তাই হলো লোককথা। একদম সাধারণভাবে বলেছেন, মানুষের জীবন এবং কল্পনার সঙ্গে যে গল্পকথা গড়ে উঠেছে সেটি হচ্ছে লোককথা। এই লোককথা মুখে মুখে প্রচলিত কাহিনী, অর্থাৎ মানুষের মুখ থেকে শুনে একত্রিত করে লেখা হয়েছে এই লোককথা। ঠিক আছে, মানুষের মুখ থেকে শোনা হয়েছে, শুনে একত্রিত করে লেখা হয়েছে, এর কোনো লেখক নেই, কিন্তু মানুষের মুখ থেকে শোনা হয়েছে, একত্রিত করা হয়েছে, করে লিখিত হয়েছে, অর্থাৎ সমস্ত মানুষের কাছ থেকে শুনে একটি কাহিনী করে লেখা হয়েছে, সেই জন্য এর কোনো নির্দিষ্ট লেখক নেই। এবং উপকথা বা বীরগাথা হচ্ছে বীরত্বের কাহিনী। মানুষের জীবন বাদেও মনুষ্যত্বর প্রাণীরা মানুষের সঙ্গে জড়িয়ে গিয়ে তৈরি হয় এটি, এবং এটি মাছ পাখি বিড়াল নিয়েও হয়। অর্থাৎ এই যে বলা হলো মানুষের জীবন বাদেও মনুষ্যতর প্রাণীরা, এখানে মাছ পাখি বিড়াল, এবং এটি অতি প্রাকৃতিক, যা প্রকৃতির মধ্যে স্বাভাবিক নয়, যেমন ভূত প্রেত, এগুলো নিয়ে অনেক সময় হয় লোককথা বা লৌকিক ঐতিহ্য। লৌকিক সেই জন্য এখানে ভূত প্রেতের কথাও উঠে এসেছে। সমাজ জীবনের দুঃখ কষ্ট এখানে ফুটে ওঠে, এবং এটি প্রাকৃতিক আইন কার্যকরী নয়, এখানে কিন্তু প্রকৃতির আইন কার্যকরী নয়। এবং এখানে নীতি শিক্ষামূলক, এখান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, যেমন বিভিন্ন কার্টুন, সেগুলো থেকে অনেক কিছু শেখা যায়, যেমন ধরো ঠাকুমার ঝুলি। এবং এখানে ধর্মীয় বিষয় একদম গুরুত্বহীন, এখানে ধর্মীয় বিষয় কোনো গুরুত্বই দেওয়া হয় না। এবার দেখো উদাহরণে এখানে দেখলে দেখা যাবে রিচার্ড জনসনের লেখা টম থাম্প ও দৈত্যের কাহিনী, এটি ইংরেজি ভাষায় লেখা। কার লেখা? রিচার্ড জনসন এর লেখা টম থাম্প ও দৈত্যের কাহিনী, এটিও আসতে পারে পরীক্ষায় তোমাদের। ঠিক আছে, এটি কোন ভাষায় লেখা? ইংরেজি ভাষায়। এর বাংলা অনুবাদ করেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর বুড়ো অ্যাংলো এই নামে তিনি এই টম থাম্প ও দৈত্যের কাহিনীটাকে অবনীন্দ্রনাথ ঠাকুর বুড়ো অ্যাংলো নামে একটি প্রকাশ করেন। তাছাড়াও রয়েছে বিভিন্ন ঠাকুমার ঝুলি, এখনই বললাম তোমাদের কার্টুন ঠাকুমার ঝুলি, আলিবাবা, এটিও তোমরা জানো যে লোককথার মধ্যে, কারণ এগুলো শুনে এসছে মানুষ, সেই থেকে বিভিন্ন কার্টুন হয়েছে, সিরিয়াল হয়েছে, বিভিন্ন কিছুই তৈরি হয়েছে সেগুলো থেকে, শুনে আসা কাহিনীগুলো থেকে। আর পরেই চলে আসছে স্মৃতিকথা। স্মৃতিকথা কী নিয়ে তৈরি? স্মৃতিকথা অতীত নিয়ে, অর্থাৎ
স্মৃতিকথা অতীত নেই, এর কোনো লিখিত বিবরণ নেই, সত্যিকারের কাহিনী এগুলো। অর্থাৎ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন কাহিনী হতে পারে, কিংবা তার নিজের চোখে দেখা কাহিনী, অর্থাৎ নিজের চোখে হয়তো দেশভাগের বিষয়টি দেখলো কেউ, সেই বিষয়ে যদি কেউ লেখে কিছু, তাহলে সেটা নিজের চোখে দেখা কাহিনী, এরকম কিছু। এর সংজ্ঞাগুলি আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কারণ এর সংজ্ঞাগুলি তোমাদের যদি 2 নম্বরে পড়ে তাহলে অনেক বড় করে লিখতে হয়, ঠিক আছে? সেই জন্য অর্থাৎ তোমরা যখন ক্লাস 8, 9, 10-এ পড়ছিলে তখন যে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি লিখেছিলে, এগুলো তখন ক্লাস 12-এ 1 নম্বরের জন্য হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য তোমাদের 2 নম্বরের জন্য একটু বড় করে লিখতে হয় এবং একটু বিস্তারিত লিখতে হয়। সেই জন্য তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই উত্তরগুলিই লেখার চেষ্টা করবে এবং বিভিন্ন পয়েন্ট তুলে 2-1টা পয়েন্ট দিয়ে দেবে বৈশিষ্ট্যতে করে দিলে, কিংবা উদাহরণ দিলে, দুটো দিলে তোমাদের অনেকটাই সুবিধা হবে, ঠিক আছে? নিজের ভাবনার শক্তিকে কাজে লাগিয়ে যদি কোনো কাহিনী কেউ লেখে সেটা হতে পারে, অর্থাৎ মানুষ নিজে লিখবে, এটা কোনো কল্পনা নয়, ঠিক আছে? সেটাই হচ্ছে স্মৃতিকথা, মানুষের স্মৃতিতে থাকবে এমন ঘটনা। 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট কলকাতায় শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গার ও গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে এই সেদিনের কথাই লিখেছেন তিনি, এবং এটি বাস্তব ঘটনা নিয়ে লেখা কাহিনী স্মৃতিকথা। ব্যক্তির নিজের জীবনের ঘটনা তুলে ধরা হয়, ব্যক্তির জীবনকালের অভিজ্ঞতা বর্ণনা করা হয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সেই স্বাধীনতা সংগ্রামের সময় যদি কোনো ব্যক্তি মানে সরাসরিভাবে যুক্ত থাকে, তাহলে সেই কাহিনীটাকেও তুলে ধরা হয় নিজস্ব ব্যক্তিগত মতামত দিয়ে, ঠিক আছে? এবং এগুলি ঐতিহাসিক সত্যতা রয়েছে, অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন ঐতিহাসিকদের যে মতামত সেগুলি দিয়ে প্রমাণ করা হয়, সেই জন্য ঐতিহাসিক সত্যতাও রয়েছে এগুলির। এবং অতীতে ফেলে আসা দিনের কিছু ঘটনা ও তথ্যাবলী তুলে ধরা হয় এই স্মৃতিকথার মাধ্যমে, ঠিক আছে? এই স্মৃতিকথা অনেক রকমের রয়েছে, যেমন মান্নাদের লেখা জীবনের জলসাঘরের, এটি 2005 সালে প্রকাশিত হয়। মান্নাদের লেখা 2005 সালে এটি প্রকাশিত হয়, 2005 সালে প্রকাশিত হয়। তারপরে দক্ষিণাঞ্জন বসুর লেখা ছেড়ে আসা গ্রাম, নারায়ণ লেখা আমি নেতাজিকে দেখেছি। এছাড়াও অনেক রয়েছে তোমাদের বইতে, বইটাকে সবসময়ের জন্য ফলো করবে। এবং এই যে ঘটনাগুলো আমি দিলাম এগুলো তোমরা খাতায় অবশ্যই লিখে রাখো, খাতায় লিখে নিলে তোমাদের পড়তে সুবিধা হবে। এবং এগুলো নিয়ে তুমি যদি কোনো নোটস চাও তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? কমেন্টে জানালে আমি অবশ্যই সেগুলি দিয়ে একটি নোটস তৈরি করে তোমাদের PDF আকারে দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা যদি আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে চাও আমার সঙ্গে, তাহলে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 8536058865। এটি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, ঠিক আছে? এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সরাসরি। আমাদের যদি কোনো সমস্যা থাকে এই ব্যাপারে, বা এই যে আজকে যে ডিটেলসে দিলাম, অর্থাৎ আজকে যে পড়ালাম, সেটা যদি কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি আমাকে কমেন্ট না করে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সেই জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম 8536058865। এই নাম্বারে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার চলে আসছি মৌখিক ঐতিহ্য। মৌখিক ঐতিহ্য মুখে মুখে প্রচলিত জনপ্রিয় ঘটনা বা কাহিনী, সেটি হচ্ছে মৌখিক ঐতিহ্য। আমি সংজ্ঞাটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলি মৌখিক বার্তা, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত হয়ে আসছে। গান এবং কবিতা, চারণ কবিতারা বাহিত, অর্থাৎ যেমন লালন ফকির, তার লেখা একটি গান, সেটি মৌখিক ঐতিহ্যের মধ্যে পড়ে, ঠিক আছে? এরকম তোমরা ইউটিউবে অনেক ভিডিওই দেখতে পাবে যে লালন ফকিরের কোনো একটি তথ্য দিয়ে জনশ্রুতি দেওয়া আছে, সেগুলি সত্যি সত্যি জনশ্রুতি, কারণ সেগুলি মৌখিক ঐতিহ্যের অন্তর্গত এবং লালন ফকির বাস্তবসম্মত একটি উদাহরণ, ঠিক আছে? এর প্রমাণ্য তথ্যগুলি অলিখিত ইতিহাসের অন্তর্গত, কিন্তু এগুলি অলিখিত বেশিরভাগ কাহিনী। অতীতের ঘটনাগুলি সংগ্রহ করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ কিংবা রেকর্ড করে রাখা হয়, যাতে পরবর্তী প্রজন্মের কাছে সেই বার্তাগুলি তাদের সামনে তুলে ধরা যায়। এই সম্বন্ধে এই যে মৌখিক ঐতিহ্যের ধারণার বিকাশ করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যালন লেভিন্স। তিনি 1940-এর দশকে তিনি এটি প্রকাশ করেন। 1948 খ্রিস্টাব্দে ওরাল হিস্ট্রি, অর্থাৎ কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস প্রতিষ্ঠা করেন। এই 1948 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস। 490 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ গ্রিস ও পারস্যের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধের ইতিহাস রচনা করেন দ্য হিস্টোরিয়াস নামক গ্রন্থে। এটি হেরোডোটাসের জন্মের 6 বছর আগে ঘটে যাওয়া যুদ্ধের কাহিনী। তোমরা উদাহরণ হিসেবে পাবে নীল বিদ্রোহ, ক্ষুদিরামের ফাঁসির কথা, উদ্বাস্তুদের ইতিহাস, এগুলোই। এখানে ক্ষুদিরামের কথা বললে একবার বিদায় দে মা ঘুরে আসি,
এটি গ্রাম বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ে। এই যে ছিল তোমাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অল করে রাখো, যাতে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট তুমি সবার প্রথমে পাও। ধন্যবাদ সবাইকে।